আচ্ছা, তো আজকের ক্লাস আমরা শুরু করতেছি এখান থেকে। শুরু করার আগে আগের ক্লাসের পড়াগুলো জাস্ট একটু ছোট করে রিভিউ করে নিচ্ছি। আগের ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে শুরু করছিলাম যে হচ্ছে ইসিম তিন প্রকার: ইসমে জামিদ, ইসমে মুশতাক, ইসমে মাসদার। তারপর আমরা করছিলাম হচ্ছে যে ফাইল সম্পর্কে আমরা জেনেছিলাম যে হচ্ছে যে ফিইলের ক্রিয়া সম্পন্ন কাজ সম্পন্ন করে তাকে বলে ফাইল। তারপর আমরা হচ্ছে কালে চলে গেছিলাম, অর্থাৎ জমানাতে। তো জমানা তিন প্রকার আমরা পড়ছিলাম, যে মাদি, হাল, মুস্তাকবিল। তো সেখান থেকে আমরা পেয়েছিলাম, আমরা হচ্ছে অতীতকালে গিয়েছিলাম, অতীতকালকে আমরা ছয় ভাগে ভাগ করেছিলাম। আহ সেটা হচ্ছে ফিল, মাজি, মাজি মতলব, মাজি বাইদ, মাজি করিব। তারপর হচ্ছে মাজি ইস্তেমররি, মাজি ইহতেমালি, আর মাজি তামান্নাই। তারপর হচ্ছে আমরা ফাইলকে আরো ফাইল জানা থাকার না থাকার ভিত্তিতে ফেইলকে দুই ভাগে ভাগ করেছিলাম: মারুফ আর মাজহুল। আর ইতিবাচক অথবা নেতিবাচকতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে ইসবাত আর নাফি। আচ্ছা, তো তারপরে আমরা কিছু লিস্ট দিছিলাম যে হচ্ছে কয়েকটা অর্থসহ কয়েকটা ইসমে মাসদার আর কি, তো যেখান থেকে হচ্ছে নতুন ফেইল আমরা গঠন করতে পারতাম। তো এরকম কয়েকটা ইসমে মাসদার দেওয়া আছে, যে আন নাসরু মানে সাহায্য করা, আজ আজ জরাবু মানে হচ্ছে প্রহার করা, আল ফাতহু মানে হচ্ছে খোলা, আল খরুজু সম্ভবত এটা মানে বের হওয়া, আর দাখুল মানে হচ্ছে প্রবেশ করা, আল কতলু বা আল কতল মানে হচ্ছে হত্যা করা। আচ্ছা, তো সেখান থেকে আজকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। তো আজকের ক্লাসটা আমাদের শুরু হচ্ছে মাদ্দা দিয়ে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো মাদ্দা কি? মাদ্দা হচ্ছে একটা শব্দের যে মূল অক্ষরগুলো আছে সেগুলোই হচ্ছে মাদ্দা। আমরা একদম শুরু ক্লাসে পড়ছিলাম যে হার্ফ। তো মূলত একটা শব্দে যে হার্ফ গুলা থাকে সেগুলাকে বলা হচ্ছে, বা হারুফ আর কি যেগুলো থাকে সেগুলাকেই হচ্ছে মাদ্দা বলে আর কি। যেমন এই মাদ্দা শব্দটা দেখতে পাচ্ছ, তো যদি বলা হয় এই মাদ্দা শব্দটার মাদ্দা কি, এটা বলতে পারবা? মাদ্দা শব্দটার আচ্ছা, মাদ্দা হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কি কয়টা? কি তিনটা? অক্ষর আছে? তিনটা অক্ষর তিনটে আছে। না, চারটা চারটা দেখতেছি আছে, আমি আর আলিফ কি। সহ। হ্যাঁ। হ্যাঁ, যে মিম, আলিফ, তারপর হচ্ছে এই যে দাল আর তা আর কি। তো এই তা চারটা অক্ষর হ্যাঁ, ঠিক মূলত। আছে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা করতেছি হচ্ছে এই যে এখানে লেখা আছে সুলাসি। সুলাসি মানে হচ্ছে তিন। তো তিন অক্ষর বিশিষ্ট শব্দকে বলা হচ্ছে সুলাসি, বুঝছো? এবং কোন শব্দে মূল অক্ষর তিনটে হলে এবং ওতে অতিরিক্ত কোনো অক্ষর না থাকলে তাকে সুলাসি মুজাররাদ বলে। উচ্চারণটা আবার বলতেছি, উচ্চারণ তো লিখাই আছে সুলাসি মুজাররাদ। যেমন আন নাসরু এর মূল অক্ষর বা মাদ্দা হলো নুন, সোয়াদ আর র। তো এটা হচ্ছে সুলাসি মুজাররাদ। তো সুলাসি মুজাররাদ ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে তিনটা অক্ষর থাকবে। তো তিনটা অক্ষরটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে আর কি। প্রথম অক্ষরটাকে বলা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরটাকে বলা হচ্ছে আইন কালিমা, তৃতীয় অক্ষরটাকে বলা হচ্ছে লাম কালিমা। আমরা একটা ভার্ব করছিলাম যেমন হচ্ছে ফা আলা। তো এই ফা আলার সাথে এটা আমার একটা মিল আছে আর কি। সেখান থেকেই মানে রিলেট করা যায় আর কি, যে ফা, প্রথমটাকে বলা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয়টাকে বলা হচ্ছে আইন কালিমা, তৃতীয়টাকে বলা হচ্ছে লাম কালিমা। তো সুলাসি মুজাররাদের ক্ষেত্রে এই তিনটা ক্লিয়ার, যে কোন কালিমাটাকে হ্যাঁ, কি ক্লিয়ার। বলে। যেমন এই যে সুলাসি শব্দটাই যদি আমি বিবেচনা করি, লাস্টের ইয়াটা বাদ দিলাম, তো এখানে ফা কালিমা হতো এই যে সিন, তারপর আচ্ছা এটা তো হচ্ছে আইন সহ আর চারটা হয়ে যায়। বা এই যে নাসরু আর নাসরু যদি বিবেচনা করি, তো এখানে ফা কালিমা হচ্ছে নুন, আইন কালিমা হচ্ছে সোয়াদ, আর লাম কালিমা হচ্ছে র। বুঝছো? আচ্ছা মানে প্রথম আচ্ছা, দ্বিতীয় তৃতীয় এইভাবে ডিফাইন করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফা আলা আছে না, এটার সাথে রিলেট করতে পারবো আর কি, ফা, আইন, লাম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া গঠন করবো, বুঝছো? আমরা আগের ক্লাসে পড়ছিলাম না যে ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ, মানে হচ্ছে ইসবাত মানে হ্যাঁ বাচক, ফেইলে মাজি মানে হচ্ছে অতীতকাল বাচক ক্রিয়া, মাজি মতলব মানে হচ্ছে সাধারণ অতীতকাল বুঝায়, আর মারুফ মানে হচ্ছে কর্তা জানা থাকবে, বুঝছো? তো আমরা এখন মানে তিন অক্ষর বিশিষ্ট এটা গঠন, এরকম একটা ক্রিয়া গঠন করব, বুঝছো? আচ্ছা, তো হ্যাঁ, এটা বুঝছি। নিয়ম হচ্ছে যে ফা কালিমা ও লাম কালিমায় জবর দিতে হবে।
যেমন এই যে নিচের এই শব্দটার দিকে তাকাও, তাহলে বোঝা একটু সহজ হবে। এই যে ফা কালিমা এবং লাম কালিমা, এইখানে হচ্ছে জবর দিতে হবে। তো এখানে কি ছিল, আন নাসরু। তো এই যে নুন এবং র, এই দুইটাই আমরা জবর দিলাম, ঠিক আছে। আর লেখা আছে যে আইন কালিমা বাব অনুযায়ী জবর জের অথবা জবর জের পেশ হবে, বুঝছো। তো লেখা আছে যে আইন কালিমা বাব অনুযায়ী জবর জের পেশ দিলে ইসবাত ফেলে মাজি মতলক মারুফের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হয়। ওয়াহিদ মুজাক্কার গয়ব মানে হচ্ছে, ওয়াহিদ মানে এক, মুজাক্কার মানে পুরুষ, গয়ব মানে হচ্ছে নাম পুরুষ আর কি, যেটা। তো সেটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগা গঠিত হয়। তো যেমন উদাহরণে, আচ্ছা তার আগে একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে বাপটা কি। বাপটা হচ্ছে মানে এটা বাবের আর শাব্দিক প্রতিশব্দ মিল হচ্ছে অধ্যায় আর কি। তো এক একটা মানে এটা আর কি সেট অফ ওয়ার্ডস কাইন্ড, যে এক একটা সেট অফ ওয়ার্ডস এর জন্য এক একটা মানে জবরজের পেশ অ্যাপ্লিকেবল হয়, বুঝছো। তো বাপটা কি বুঝতে পারছো? মানে জবর দিলে এক অর্থ, জের দিলে আরেক অর্থ, পেশ দিলে আরেক অর্থ। না না না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ধরো 10টা শব্দ আছে, এই 10টা হচ্ছে একটা বাব, বুঝছো। হ্যাঁ। তো আরো 10টা শব্দ আছে, ওই 10টা হচ্ছে আরেকটা বাব। তো তো গুচ্ছ এখন টাইপের। হ্যাঁ হ্যাঁ, গুচ্ছ টাইপের। এখন নিয়মটা হচ্ছে যে একটা বাবের ক্ষেত্রে সবসময় মাঝখানে ধরো তোমার জের হবে, বুঝছো। আর তো ওই 10টা শব্দের হ্যাঁ। প্রত্যেকটার ক্ষেত্রে মাঝখানে জের হবে। আবার আবার যদি হয় যে আরেকটা বাব যা আমরা আলোচনা করলাম, সেখানে যদি বাব অনুযায়ী হচ্ছে পেশ হয়, তো দেখা যাবে যে বাকি 10টা যে দ্বিতীয় বাবের 10টা যে শব্দ ছিল, সেক্ষেত্রে সবগুলোর মাঝখানে পেশ হবে, বুঝছো। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো আমরা যে এই যে আন্নাসরু শব্দটা গঠন করব, এইখানে বাব অনুযায়ী হচ্ছে জবরই আসে, বুঝছো। এই নাসরুনের ক্ষেত্রে, আন্নাসরুর ক্ষেত্রে। তো এইখানে উচ্চারণটা হবে যে নাসর। উচ্চারণটা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো আন্নাসরু মানে সাহায্য করা। তো সেখান থেকে আমরা একটা ক্রিয়া বের করলাম, সেটা হচ্ছে নাসর। নাসর মানে হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করলো। সে একজন পুরুষ কেন আসলো, কারণ হচ্ছে এটা ছিল ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগা। মানে এখানে সিগাটা ছিল ওয়াহিদ মুজাক্কার গয়ব, মানে হচ্ছে সে একজন পুরুষ, মানে হচ্ছে নাম পুরুষ একজন পুরুষকে সাহায্য করলো। তো এটা হচ্ছে নাসর অর্থ দ্বারা সে একজন পুরুষ সাহায্য করলো। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা আরেকটা ভার্ব শিখতেছি, সেটা হচ্ছে যে ফাআলা। এতক্ষণ এটা ধরে আলোচনা করতেছিলাম যে ফাআলা, ওই যে এখান থেকে মূলত মানে ওটা রিলেট করতে পারবা যে ফা ফা কালিমা হচ্ছে প্রথমটা আইন কালিমা, তারপর লাম কালিমা, বুঝছো। তো এখন আমরা করবো কি, এখন আমরা হচ্ছে এই যে ফাআলা শব্দটা পাচ্ছি না আমরা, এইটার আমরা হচ্ছে আগের ক্লাসে শিখছিলাম 14টা জমির, তাই না। হ্যাঁ, 14টা জমির ওগুলা। হা হুয়া হুম, হুয়া হুমা হুন্না, আরো ছিল। আংতাং তু মাংতু মাংতাং তু মাংতু না আনা না। তো একটু খেয়াল করে দেখবে, এই 14টা কিন্তু 14টা কেসের ক্ষেত্রে সর্বনাম ছিল, তাই না। আমরা বলছিলাম যে এগুলার ক্রিয়া ফর্মটাও শিখবো। তো এখন মূলত আমরা সেই ক্রিয়াটাই শিখবো। যেমন ধরো আমি বুঝালাম যে হচ্ছে, ধরো আমি বাংলাতে একটা বাক্য বললাম যে তারা দুইজন পুরুষ কাজটি করলো, বুঝছো। তো যেহেতু ধরলাম তারা আমার সামনে উপস্থিত আছে, তো সেক্ষেত্রে এটা কি হবে, হাজিরের সিগা, তাই না। তো আর যেহেতু তারা দুইজন, তাহলে হচ্ছে হ্যাঁ। এই যে এটা হবে তাসনিয়া, মানে দুইজন, তাসনিয়া মুজাক্কার হাজির, তাই না। হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের সর্বনামটা কি মনে আছে, জমিটা? আচ্ছা, ভুলে মনে আছে গেছি। জমিটা? আচ্ছা, এটা একদম মুখস্থ রাখতে হবে। তো জমিটা হচ্ছে আংতুমা আর কি। আংতা আংতুমা আংতুম। আচ্ছা, তো সেক্ষেত্রে ক্রিয়ারও একটা ফর্ম পাবো আমরা। এই যে দেখো, তারা দুইজন পুরুষ করলে, তোমরা দুইজন পুরুষ করলে, তো সেটা হচ্ছে ফালতুমা। এই যে এখানে লেখা আছে, সরি, বই
আচ্ছা, এই যে ফালতুমা, হ্যাঁ। তো ফালতুমা দ্বারা বুঝাবে যে তোমরা দুইজন পুরুষ করলে, বুঝছো? আচ্ছা, তো এরকম সর্বনামের যেরকম আমরা 14টা ফর্ম পাইছিলাম, আহ তোমার এই ক্রিয়ারও 14টা ফর্ম পাবো। তো এই যে কারণে বলছিলাম যে হচ্ছে এই এই 14টা ফর্ম মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা আমি একশেষে বলতেছি, দেখো যেখানে লিখে থাকার কথা শেষে, আচ্ছা লিখা নাই, তাও বলতেছি যে একশেষে সেটা এরকম হবে: ফালা ফালা ফালু, ফালাত ফালাত ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতুমা ফালতুম না, ফালতু ফালনা। ব্যাকগ্রাউন্ডে কি কোনো নয়েজ আছে? না, ব্যাকগ্রাউন্ডে নাই তো আমার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আরেকবার বিষয়টা বলতেছি: ফালা ফালা ফালু, ফালাত ফালাত ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতুমা ফালতুম না, ফালতু ফালনা। বুঝছো? এইটা হচ্ছে 14টা ফর্ম, এবং এই 14টা ফর্ম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আমি একটু ভিতর ভিতরে মানে বিস্তারিত ভাবে আলোচনা করতেছি যে 14টা কি বোঝায়। 14টা বেসিক্যালি সেমই, যে হচ্ছে ওই 14টার ধারাবাহিকতায় একই রকম, যে হচ্ছে ফাআলা, এটা উচ্চারণ হচ্ছে ফাআলা। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়বের জন্য সে একজন পুরুষ করলো। ফাআলা মানে হচ্ছে আল, ফাআলা মানে বেসিক্যালি হচ্ছে করা, বুঝছো? তারপর এখানে হচ্ছে এটাও ফাআলা উচ্চারণ, কিন্তু এটা শেষে একটা আলিফ আছে যার কারণে একটু দীর্ঘ হবে। যেমন ওটা যদি হয় ফাআলা, এটা হবে ফাআলা, মানে এক আলিফ টান থাকবে। তো এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়বের জন্য, তারা দুইজন পুরুষ করলো। তারপর ফাআলু, তারা সকল পুরুষ করলো। তারপর এটা হচ্ছে ফাআলাত, সে একজন মহিলা করলো। তারপর আসবে হচ্ছে ফাআলাত ফাআলাতা, এটা হচ্ছে তারা দুজন মহিলা করলো। তারপর ফাআলনা, এটা হচ্ছে ফাআলনা, তারা সকল মহিলা করলো। তারপর আসবে ফাআলতা, মানে তুমি একজন পুরুষ করলে। ফাআলতা ফাআলতুমা, তোমরা দুজন পুরুষ করলে। ফাআলতুম, তোমরা সকল পুরুষ করলে। তারপর এটাও এই যে ফাআলতার মতনই দেখায়, কিন্তু যেহেতু এটা মহিলার জন্য বোঝায়, তো এটা হবে ফাআলতি আর কি। তো আরবিতে আমরা মানে কথ্য ভাষায় এভাবে বলি যে ফাআলতে। তো সেটা হচ্ছে তুমি একজন মহিলা করলে, ফালতুমা। এটা হচ্ছে পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রে একই, হাজিরের ক্ষেত্রে যে তাসনিয়া হাজির যেটা, এই দুইটা একই হয়, ফালতুমা। আর তোমরা সকল মহিলা করলে সেটা বুঝাবে হচ্ছে ফালতুন না, শেষে একটা তাসদিদ আছে। আর এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য ফালতু, আর জমা মুতাকাল্লিমের জন্য হচ্ছে ফাআন্না। তো এই 14টায় কোনো প্রবলেম আছে? আচ্ছা, অপু বলছে ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত আমরা রাখি। এরপরে বুঝছো আমরা হচ্ছে এখন মানে যে বিষয়টা মেন, সেটা হচ্ছে এই 14টা সর্বনাম কোন ক্ষেত্রে ইউজ হয় এটা মুখস্থ করতে হবে। আর এই 14টা ভার্ব কোন ক্ষেত্রে ইউজ হয় সেটা মুখস্থ করতে হবে। 14টা ভার্ব শুধু এই ফালার জন্য না, যে কোনো ভার্বের ক্ষেত্রেও সেরকম একই রকম হবে। যেমন নাসর, নাসর, নাসরু, নাসরত, নাসরত, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতে, নাসরতুমা, নাসরতুন্না, নাসরনি। তারপর হচ্ছে নাসরতু, নাসরনা আর কি। তো এটা নাসরর হচ্ছে 14টা ভার্ব। তো যে কোনো ক্ষেত্রে এরকমই হবে, বুঝছো? তো এটা মুখস্থ রাখতে হবে। আজকে এই পর্যন্তই রাখলাম, কারণ এরপরে এরপরে আমরা হচ্ছে তোমার এই মানে সাবজেক্ট পড়লাম, তো ভার্ব সাবজেক্ট আমরা পড়ছি সর্বনামে, তারপর ভার্ব পড়লাম, তারপর অবজেক্টে নিয়ে আলোচনা করবো। তো অবজেক্টের আলোচনা আজকে শুরু করতে যাচ্ছি না, আজকে এই পর্যন্তই রাখতেছি। তো আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখি আমি হচ্ছে এই 14টা ভার্ব আর 14টা সর্বনাম একসাথে লিখে দিব নি। দেখি, এটা মুখস্থ করতে হবে তো, এক নিঃশ্বাসে বলতে হবে আর কি, কারণ এটা মানে ডিরেক্ট এক ক্লিকে মাথায় আনতে হবে। আচ্ছা, তো ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। রেকর্ডিং দিয়ে দিব, যারা ক্লাসটা মিস করছে তাদের দেখার জন্য। আসসালামু আলাইকুম।